হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি যেরকম কথা ছিল 30টা গুরুত্বপূর্ণ চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি থেকে প্রশ্ন উত্তর, যেটা আপকামিং প্রাইমারি এবং আপার প্রাইমারিতে প্রচুর পরিমাণে তোমাদের সাহায্য করবে। তো যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম প্রত্যেক দিন কিন্তু কোয়েশ্চেন উত্তরের ভিডিও আসবে, প্রত্যেক দিন একটা করে সেটা আমরা আলোচনা করব। বোঝা গেল? এবং আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা যদি জয়েন করে যাও সমস্ত পিডিএফ সেখানে তোমরা ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? পেঁয়াজের মতে যখন কোনো শিশু নতুন কোনো তথ্যকে পুরনো স্কিমার সঙ্গে যুক্ত করে তখন তাকে কি বলা হয়? তো তোমরা কিন্তু কমেন্টে তোমাদের উত্তরগুলো জানানোর চেষ্টা করবে এবং পাশাপাশি দেখবে উত্তরগুলো মিলিয়ে যে কটা উত্তর তোমাদের ঠিক হচ্ছে, এবং সর্বশেষে জানাবে যে তোমাদের কটা উত্তর ঠিক হচ্ছে আউট অফ 30। বোঝা গেল? তো কি বলছে এখানে? পেঁয়াজের মতে যখন শিশু নতুন কোনো তথ্যকে তার পুরনো স্কিমের সঙ্গে যুক্ত করে তখন তাকে কি বলা হয়? দেখো, এখানে বলা হচ্ছে পুরনো স্কিমের সাথে নতুন কোনো তথ্য যখন যোগ করে তখন সেটাকে কি বলা হয়? এর উত্তর হবে আত্মীকরণ। তখন সেটাকে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন বলা হয়। এবং যখন নতুন পুরনো স্কিমাতে যখন কোনো সংযোজন করে, যখন কোনো কিছু অ্যাড করে বা কোনো কিছু মডিফাই করে বা চেঞ্জ করে, তখন কিন্তু সেটা হয়ে যায় অ্যাকোমোডেশন বা উপযোজন। তো এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু একটু লক্ষ্য রাখবে। বোঝা গেল? তাহলে এর এর ক্ষেত্রে উত্তর হচ্ছে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 2 নম্বর প্রশ্ন বলেছে যে ভাইগোটস্কির মতে শিশু বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কি পালন করে বা নিচের কোন বিষয়টি পালন করে? তো একটা জিনিস মনে রাখবে, ভাইগোটস্কি মানে হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। আর কিচ্ছু মনে রাখতে হবে না, ভাইগোটস্কির নাম শুনলেই সবসময় মনে রাখবে যে সামাজিক মিথস্ক্রিয়া। সবসময় মনে রাখবে যে নেচার এবং নার্চার, মানে যেটা হচ্ছে পরিবেশ এবং বংশগতির মিথস্ক্রিয়া, বিশেষ করে সামাজিক মিথস্ক্রিয়া, সেটা কিন্তু ভাইগোটস্কির সমস্ত তথ্যতেই সে বলেছিল। তো সেটার জন্য ভাইগোটস্কির উত্তর এটা হবে। বোঝা গেল? 3 নম্বরে কি বলেছে যে একটি শিক্ষক ক্লাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল টিচিংয়ে দিচ্ছেন, সেটি কোন ধরনের মূল্যায়নের অংশ? দেখুন, মূল্যায়ন আমাদের কয়েক রকমের আছে, ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক। ঠিক আছে? তো এর মধ্যে কোনটি হচ্ছে রেমিডিয়াল টিচিংয়ের অন্তর্গত বলে বোঝা যায়? তো রেমিডিয়াল টিচিংয়ের অন্তর্গত কোনটা হবে? উত্তর হবে ডায়াগনস্টিক টেস্ট। সবসময় মনে রাখবে, রেমিডিয়াল টিচিং করানো হয় বাচ্চাদের কোথায় কোন সমস্যা হচ্ছে সেই জিনিসটা জানানোর জন্য। তো সেটা পরিচয়ের মাধ্যমে, সেই মানে ডায়াগনস্টিক টেস্ট। বোঝা গেল? তাহলে এটা হবে ডায়াগনস্টিক টেস্ট। তারপর দেখো, 4 নম্বরে কি বলেছে যে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের কোন স্তরে শিশু শাস্তি এড়াতে নিয়ম মেনে চলে? তো তোমরা কিন্তু কোহলবার্গের জানো যে 3টা স্তর আছে: প্রাক প্রথাগত, প্রথাগত এবং উত্তর প্রথাগত। কনভেনশনাল, প্রি কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এই 3টাও কিন্তু আছে। তো কোহলবার্গের এই 3টার মধ্যে শাস্তি এড়াতে কোন, মানে কোন স্তরে সেটা পড়ে? তো শাস্তি এড়াতে সেটা পড়ে কিন্তু প্রাক প্রথাগত স্তরে। প্রাক প্রথাগতর প্রথম ভাগে কিন্তু পড়ে যে শাস্তি এড়াতে শিশুরা কিন্তু নিয়ম মেনে চলে। বোঝা গেল? সেটা প্রাক প্রথাগত স্তর হবে। তারপর দেখো, ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এর মূল লক্ষ্যটা কি? এর মূল লক্ষ্যটা কি? তো ইনক্লুসিভ এডুকেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু আসে। তো এর মূল লক্ষ্যটা কি হবে? এর মূল লক্ষ্য হবে সমস্ত বৈষম্যহীন শিশুকে বৈষম্যহীনভাবে একই শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া। ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তি। দেখো, এখানে লেখা আছে অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত মানে সমস্ত। দেখবে যেখানে আছে সমস্ত শিশুদের বৈষম্যহীনভাবে, যে কাস্ট, সেক্স, রেস এইসবের ভিত্তিতে না করে সমস্ত কিছুকে ইনক্লুড করে একটাই ভাবে পড়ানো হবে, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। তো উত্তর হবে সি। তারপরে দেখো, শিক্ষণ অক্ষমতা, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, লার্নিং ডিসেবিলিটিস যতগুলো আছে। তো দেখো এখানে কি বলছে, শিখন অক্ষমতাযুক্ত শিশু যারা লিখতে সমস্যা, যাদের লিখতে সমস্যা বোধ করে তাদের কোন কি বলা হয়? তো মনে রাখবে, যাদের লিখতে সমস্যা বোধ করে তাদের সবসময় হয় ডিসগ্রাফিয়া। তাদের হয় কিন্তু ডিসগ্রাফিয়া। গ্রাফিক্স মানে লেখার মধ্যে একটা সম্পর্ক থাকছে, তো সেই ক্ষেত্রে কিন্তু গ্রাফিক্সটা হবে। লেখার সমস্যা হলে গ্রাফিক্স হবে। ডিসলেক্সিয়াটা কি তাহলে? ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার সমস্যা, মানে যাদের পড়তে অসুবিধা হয়, আগের জিনিস পরে পড়ে, পরের জিনিস আগে পড়ে, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। আর ডিসক্যালকুলিয়া মানে কি? সবার শেষে লেখাই আছে ক্যালকুলিয়া, মানে ক্যালকুলেশন, মানে হচ্ছে হিসাব নিকাশ যাদের ভুল হয় তাদের মধ্যে, তারা কিন্তু ডিসক্যালকুলিয়ার মধ্যে পড়ে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে উত্তর হবে কি? ডিসগ্রাফিয়া। তারপর দেখো 7 নম্বর কি বলছে, সৃজনশীল শিক্ষার্থীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? সৃজনশীল শিক্ষার্থী সবসময় প্রধান বৈশিষ্ট্য কোনটি হয়? ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তাভাবনা হয়। মানে চতুর্দিক থেকে ভাবে, তার ভাবনা কখনো সীমিত হয় না। যারা সৃজনশীল বা ক্রিয়েটিভ স্টুডেন্ট হয় তারা কিন্তু ভাবনা অন্যান্য দিক থেকে ভাবে, চতুর্দিক থেকে ভাবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সঠিক উত্তর হবে। তারপর দেখো, শিশুর বিকাশ হলো একটি কি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিচ্ছিন্ন প্রক্রিয়া, শুধুমাত্র শারীরিক বৃদ্ধি, নাকি বয়সের সাথে থেমে যাওয়া প্রক্রিয়া? কোনটা হবে? তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? তো এর উত্তর হবে
শিশুর বিকাশ হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, মানে এটা সবসময় কন্টিনিউ হতেই থাকে, বোঝা গেলো? এটা কখনো থেমে যায় না। বিকাশ যেটা বৃদ্ধির সঙ্গেও সম্পর্কিত, সেটা কিন্তু কখনো থেমে যায় না, যেটা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তারপরে দেখো স্কিনারের শিখন তত্ত্বটি কোনটি? স্কিনার প্রবর্তিত যে শিখন তত্ত্ব আছে সেটি কোনটি? স্কিনার প্রবর্তিত শিখন তত্ত্ব হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং যেটা হচ্ছে স্কিনার, ঠিক আছে? আর ক্লাসিক্যাল কন্ডিশনিং কিন্তু প্যাভলভ হবে। তো দেখো এই কতগুলো আছে, স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও, সমস্ত কিছু কিন্তু একটু করে দেখে নিতে হবে, বোঝা গেল? তারপর দেখো মাসলো, অ্যাব্রাহাম মাসলোর যে নিডের স্তর বা চাহিদার যে স্তর আছে সেখান থেকে প্রশ্ন। দেখো মাসলোর চাহিদার ক্রমপর্যায়ের তত্ত্বে সব থেকে উপরের স্তর কোনটি? তাহলে মাসলোর ক্রমপর্যায়ের তত্ত্বের সব থেকে উপরের স্তর কোনটি? আমরা জানি সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠা। সবচেয়ে উপরে হচ্ছে আত্মপ্রতিষ্ঠা, এর উপরে কিন্তু আর কিছু নেই। এই আত্মপ্রতিষ্ঠার জন্য মানুষ কিন্তু জীবনও ত্যাগ করে দেয়, বোঝা গেল? তাহলে আত্মপ্রতিষ্ঠাই হচ্ছে মাসলোর চাহিদার ক্রমপর্যায়ের সব থেকে উপরের স্তরটি। 11 নম্বর কি বলেছে? শ্রেণীকক্ষে একজন ছাত্র বারবার ভুল করছে, তাহলে শিক্ষক হিসেবে আপনার করণীয় কি? এরকম কিন্তু সিচুয়েশনাল বেসড কোশ্চেনও দেখে যেতে হবে। শ্রেণীকক্ষে যদি একটা ছাত্র বারবার ভুল করে সেক্ষেত্রে কি হবে? উত্তর হবে কি? না, তাকে শাস্তি দেওয়া যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে না, তাকে ক্লাস থেকেও বের করা যাবে না, তাকে এড়িয়েও চলা যাবে না। তাহলে উত্তর হবে কি? তার ভুলের কারণ বিশ্লেষণ করে সঠিক পথ দেখাতে হবে, যে ভুলটা সে কী জন্য করছে সেই কারণটা বিশ্লেষণ করে তাই কিন্তু সঠিক পথটা দেখাতে হবে, বোঝা গেল? তারপরে দেখো আইকিউ বা বুদ্ধাঙ্ক পরিমাপের সঠিক সূত্রটি কি? তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? তো চলো এটা একটু অ্যাভয়েড করে পরে কোশ্চেনে দেখি। তারপর দেখো 13 নম্বর কি বলছে? প্রোগ্রেসিভ এডুকেশনের জনক কাকে বলা হয়? এটা কিন্তু অনেকবার কোশ্চেনটা এসেছে, বোঝা গেল? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, প্রোগ্রেসিভ এডুকেশনের জনক। তা আমরা জানি প্রোগ্রেসিভ এডুকেশনের জনক কাকে বলা হয়? আমরা জানি জন ডিউইকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশনের জনক, ঠিক আছে? তারপর দেখো শিখন, চেষ্টা ও ভ্রান্তি মানে ট্রায়াল অ্যান্ড ইরর, এই তত্ত্বের প্রবক্তাকে, ট্রায়াল অ্যান্ড ইরর, এই তত্ত্বটা যা আছে অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং ট্রায়াল অ্যান্ড ইরর, তো এই ট্রায়াল অ্যান্ড ইরর তত্ত্বের প্রবক্তা থাকে, তাহলে সেটা কী হবে? থর্নডাইক হবে। তাও ট্রায়াল অ্যান্ড ইরর প্রবক্তা হচ্ছে থর্নডাইক, বোঝা গেল? আর বাকিটা তো তোমরা জানো, পিয়াজে, কোহলার, ঠিক আছে? দেখো এবার তারপর কি 15 নম্বর, শিশুর সামাজিকীকরণের প্রথম মাধ্যম কোনটি? শিশুর সামাজিকীকরণের ফার্স্ট স্টেপ বা প্রথম মাধ্যম মানে শিশু কোথা থেকে সামাজিক হতে শুরু করে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সবসময় মনে রাখবে। শিশুর প্রথম হয় পরিবার, প্রথম বা সামাজিক বা প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট হচ্ছে পরিবার হয় সবসময়, বোঝা গেল? তারপরে হয় বিদ্যালয়, তো প্রথম কিন্তু পরিবার বা নিজের মা। 16 নম্বরে কি বলেছে? অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকালে ঝড়ঝঞ্ঝার কাল বলেছে কে? অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল কে বলেছে? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এটা বলেছেন কে? না, এই বলেছেন বিজ্ঞানী স্ট্যানলি হল। বিজ্ঞানী স্ট্যানলি হল বলেছিলেন অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকালকে একটি ঝড়ঝঞ্ঝার কাল। আর এরিক এরিকসন বলেছিল কি? দেখো তারপর কি বলছে? 17 নম্বর, গার্ডেনারের বহুমুখী তত্ত্ব অনুযায়ী ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? মানে হাওয়ার্ড গার্ডেনার যে মাল্টিপল ইন্টেলিজেন্স, যে হাওয়ার্ড গার্ডেনারের যে বহুমুখী তত্ত্ব, তার মধ্যে কি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে বোঝায় কি? অন্যের মানসিকতা। ইন্টার মানে অন্যের, অন্যের মানসিকতা, অবস্থা ও আবেগ বোঝাটাকে বলা হচ্ছে ইন্টারপার্সোনাল। প্রথম ইন্টার মানে হচ্ছে অন্য, ইন্টার মানে হচ্ছে অন্য। আর যদি এটা থাকতো ইন্ট্রাপার্সোনাল তাহলে কিন্তু নিজের হতো। ইন্টারপার্সোনাল হলে কিন্তু অপশান এ হয়ে যেত, যেহেতু আছে ইন্টারপার্সোনাল সেই জন্য হচ্ছে অন্যের মানসিক অবস্থা, ঠিক আছে? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এবং ফেমাস, যেটা কিন্তু ইন্টারভিউতে বলা হচ্ছে যে সিসিইর পুরো নাম কি? এটা সবাই জানে কম বেশি। সিসিইর পুরো নাম কি? সিসির পুরো নাম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটা দেখেও কিন্তু বিস্তারিত প্রশ্ন আসে। তারপর কি বলছে? ভাইগোটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝায়? স্ক্যাফোল্ডিং, লেভ ভাইগোটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝায়? ভাইগোটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝায়? উত্তর হবে শিখনের অস্থায়ী সহায়তা বা সংকেত প্রদান, যে পুরোপুরি সাহায্য না করে হালকা সংকেত বা সহায়তা প্রদান করে কোনো শিশুকে বা কাউকে একটা যে কোনো জিনিস সলভ করার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে কিন্তু স্ক্যাফোল্ডিং, ঠিক আছে? এবার হচ্ছে পেঁয়াজের মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনালের বয়সসীমা কত? তো দেখো পেঁয়াজের কিন্তু যে কটা স্তর আছে, 4টা স্তর, সেই স্তরের কিন্তু বয়সসীমা এবং নাম সহ মনে রাখতে হবে। তো 4টা স্তরের মধ্যে বলেছে কি? কংক্রিট অপারেশনাল স্তর, সেই কংক্রিট অপারেশনাল স্তরটা তাহলে কত? না, সেটা হচ্ছে 7 থেকে 11 বছর। এটা হচ্ছে কত? 7 থেকে 11 বছর। তারপরে তারপরটা হয়ে যাবে ফর্মাল অপারেশনাল স্টেজ, ঠিক আছে?
দেখো 21 নম্বর হচ্ছে বুনিয়াদী শিক্ষার ধারণা কে দিয়েছিলেন। এটাও কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করা প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। তো এটার উত্তর একবারই হয়ে যাবে কে? মহাত্মা গান্ধী। বুনিয়াদী শিক্ষার ধারণা দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। তারপর দেখো ব্লুম, বেঞ্জামিন ব্লুম, সেই বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি অনুযায়ী শিখনের সর্বোচ্চ স্তর কোনটি? শিখনের সর্বোচ্চ স্তর দেখো ব্লুমস ট্যাক্সোনমি থেকেও কিন্তু চলে আসে, ঠিক আছে? যে বেঞ্জামিন ব্লুম যে ছিলেন বিজ্ঞানী, যে ট্যাক্সোনমি একটা দিয়েছিলেন, ট্যাক্সোনমি থেকে কিন্তু আসে। তো সর্বোচ্চ স্তর কোনটি না? ব্লুমের সর্বোচ্চ স্তর হয়ে যায় সবসময় মূল্যায়ন বা ইভ্যালুয়েশন বা ক্রিয়েশন। বোঝা গেল? মূল্যায়ন বলতে ইভ্যালুয়েশন বা ক্রিয়েশন হচ্ছে বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমির সর্বোচ্চ স্তর। তারপর দেখো 23 নাম্বার কি বলেছে? শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য মানে জেন্ডার বিয়াসনেস, যে জেন্ডার বিয়াসনেস সেটি দূর করতে শিক্ষকের কি করা উচিত? তো যে ধর জেন্ডার বিয়াসনেস আর জেন্ডার স্টিরিওটাইপ এই দুটো থেকেই কিন্তু কোশ্চেন বারবার আসে। তো জেন্ডার বিয়াসনেস কি বলেছে? জেন্ডার বিয়াসনেস সেটার উত্তর কি হবে তাহলে? যে কি করা উচিত শিক্ষকের? দেখো সবসময় শিক্ষক করতে হবে ছেলে মেয়ে উভয়কে সমান সুযোগ ও সমান দায়িত্ব দিলে কিছুটা হলেও জেন্ডার বিয়াসনেস এবং জেন্ডার স্টিরিওটাইপ দুটোই কিন্তু কমানো যায়। বোঝা গেল? তারপরে হচ্ছে কি থর্নডাইক। থর্নডাইকের আমরা জানি থর্নডাইকের 5টি সূত্র আছে। 5টি সূত্রের মধ্যে বলছি এখানে গৌণসূত্র কয়টি? তাহলে গৌণসূত্র কিন্তু হয়, সরি গৌণসূত্র হবে কিন্তু 5টি, টোটাল 8টি, তার মধ্যে গৌণসূত্র হচ্ছে 5টি। বোঝা গেল? তাহলে থর্নডাইকের গৌণসূত্র 5টি। এই দেখো মুখ্য সূত্র 3টি এবং গৌণসূত্র কিন্তু 5টি, টোটাল থর্নডাইকের কিন্তু সূত্র হচ্ছে 8টি। তারপর দেখো বুদ্ধি পরিমাপের দ্বিতত্ত্ব উপাদান মানে বুদ্ধি যে পরিমাপ, তার টু ফ্যাক্টর থিওরি কে দিয়েছিলেন? বুদ্ধি পরিমাপের দ্বিতত্ত্ব উপাদান বা টু ফ্যাক্টর থিওরি কে দিয়েছিলেন? এর উত্তর হবে স্পিয়ারম্যান। বিজ্ঞানী স্পিয়ারম্যান ইনি দিয়েছিলেন কিন্তু বুদ্ধির দ্বিতত্ত্ব উপাদান বা টু ফ্যাক্টর থিওরি। ঠিক আছে? তারপর 26 নম্বর কি বলছে? একটি শিশু 6কে 9 হিসেবে পড়ে তবে তার কি সমস্যা থাকতে পারে? মানে লেখা আছে 6 কিন্তু সে পড়ছে কি 9, তাহলে তার কি সমস্যা থাকতে পারে? দেখো এখানে যে অপশন আছে তার মধ্যে কি হবে যে তার কি সমস্যা? তার সমস্যা হচ্ছে কি ডিসলেক্সিয়া। এর আগে আমি যে উদাহরণ তোমাদের বলেছিলাম যে পড়বে উল্টো, পড়ার ক্ষেত্রে সমস্যা যদি হয়, দেখো এখানে লেখা আছে পড়ে, এখানে লেখা আছে যে পড়ে, তো এই পড়ার ক্ষেত্রে যদি সমস্যা হয় সেটা সবসময় ডিসলেক্সিয়া হয়। বোঝা গেল? সেটা কিন্তু সবসময় ডিসলেক্সিয়াই হবে। এটা 27 নম্বর দেখো পেডাগজি শব্দটির আক্ষরিক অর্থ কি? পেডাগজি যে শব্দটি অনেকে পেডাগগি উচ্চারণ করে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে এর আক্ষরিক অর্থটা কি। তাহলে পেডাগজির আক্ষরিক অর্থ কি? পেডাগজির আক্ষরিক অর্থ হচ্ছে শিশুকে পরিচালনা করার বা শিক্ষাদান বিদ্যা, সেটা হচ্ছে কিন্তু পেডাগজির আক্ষরিক অর্থ। বোঝা গেল? তাহলে পেডাগজির আক্ষরিক অর্থ অপশন বি। তারপর 28 নম্বর কি বলেছে? কোনো শিক্ষার্থী ক্লাসে উত্তর দিতে না পারলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? এটা কিন্তু একটা সিচুয়েশনাল বেসড পেডাগজির প্রশ্ন, যে শিক্ষার্থী যদি উত্তর দিতে না পারে সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে বকাঝকা করবেন, নাকি অন্য কাউকে জিজ্ঞেস করবেন, নাকি তাকে সাহায্য করার জন্য সংকেত দেবেন, নাকি তাকে দাঁড় করিয়ে রাখবেন? তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এর ক্ষেত্রে হবে কি না, তাকে সাহায্য করার জন্য সংকেত দিতে হবে, তারপরে দেখতে হবে যে সে পারছে কি না, সেইভাবে কিন্তু ব্যবস্থা নিতে হবে। তারপর দেখো 29 নম্বর কি আছে? 29 নম্বর হচ্ছে চাইল্ড ইজ এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। চাইল্ড ইজ এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর এই উক্তিটি কার তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? বলো। এই উক্তিটি দেখো যে স্কিনার আছে এ কিন্তু বাচ্চাদের কিন্তু ছোট বৈজ্ঞানিক বা ছোট বিজ্ঞানী বলে কিন্তু সম্বোধন করতেন। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এ সবসময় বাচ্চাদের প্রাধান্য দিতেন পেঁয়াজে, এবং তিনি বলতেন যে বাচ্চারা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি নিজেরাই নিজের ইনভেস্টিগেশনের মাধ্যমে শেখে। বোঝা গেল? তো লিটল সায়েন্টিস্ট বা চাইল্ড হচ্ছে সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, এই কথাটা কিন্তু বিজ্ঞানী পেঁয়াজে বলেছিলেন। ঠিক আছে? তারপরে আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে? 30 নম্বর কোশ্চেন যে মাইক্রো টিচিং এর মূল উদ্দেশ্য কি? মাইক্রো টিচিং যেটা ডিএলএড এ করানো হয় তার কিন্তু মূল উদ্দেশ্য একটা আছে, সেটা কি? বলো। তো তার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি না, যে শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতার বিকাশ ঘটানো। শিক্ষকদের এই শিক্ষাদানের দক্ষতার বিকাশ ঘটানো কিন্তু তার মাইক্রো টিচিং এর মূল উদ্দেশ্য। তো দেখো আজকে ছিল এই 30টা একদম টপ নচ কোশ্চেন। এরকম কিন্তু প্রত্যেকদিন সিরিজ আসতে থাকবে। তো তোমরা এই সিরিজগুলো চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা আর কি কি সাবজেক্টের সিরিজ চাও সেই সিরিজটা কিন্তু তোমরা কমেন্ট করো। বোঝা গেল? আর এটা কিন্তু থাকবেই, এই সিরিজটা চালু থাকবে। আজকে সেট 1, এই সিরিজটা এখন পরপর চলতেই থাকবে যতদিন না প্রাইমারি বা আবার প্রাইমারি টেট হচ্ছে। তো তোমরা যদি চ্যানেলটাকে ফলো করে রাখো তো তোমাদের নিঃসন্দেহে কিন্তু ফল তোমরা পাবেই, এবং পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে যাও। ঠিক আছে? ভালো থাকবে সবাই।